সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আছি তোমাদের সাথে ফৌজিয়া আজিজ, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, এমসি কলেজ, সিলেট। বৈশ্বিক মহামারী করোনাকালীন বর্তমান পরিস্থিতিতে আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। অবশ্যই তোমরা ঘরের বাইরে বের হলে স্বাস্থ্যবিধি মেনে চলবে। আমি তোমাদের ক্লাসের শুরুতেই কোর্স পরিচিতি তুলে ধরছি। বিষয় অর্থনীতি, প্রোগ্রাম মাস্টার্স প্রিলিমিনারি, কোর্স কোড 412203, কোর্সের নাম সামষ্টিক অর্থনীতি, লেকচার নম্বর 9, লেকচারের শিরোনাম ম্যাক্রো ইকোনমিক ইকুইলিব্রিয়াম। প্রথমে আমরা আলোচনার বিষয়বস্তু জেনে নেব। কি কি বিষয়ে আলোচনা করব আজকে ক্লাসে? সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতার ধারণা, অভ্যন্তরীণ এবং বহিস্থ ভারসাম্যের ধারণা, আর্থিক এবং রাজস্ব নীতি এবং অভ্যন্তরীণ ও বাহ্যিক অভারসাম্য দূর করার উপায়, সামষ্টিক অর্থনৈতিক ভারসাম্যের ধারণা এবং এগ্রিগেট সাপ্লাই রেখার সাহায্যে সামগ্রিক ভারসাম্য নির্ধারণ, সামগ্রিক ভারসাম্যের পরিবর্তন, এডি এবং এস স্থিতি ও মডেলে রাজস্ব নীতির কার্যকারিতা এবং এডিএস স্থিতি ও মডেলে আর্থিক নীতির কার্যকারিতা। প্রথমে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বলতে কি বোঝায়? অর্থনীতি যখন সাধারণ মূল্য, প্রবৃদ্ধির হার, নিয়োগ ইত্যাদি কাম্য অথবা সময় ব্যবধানে তেমন কোনো পরিবর্তন না হয়, তখন ওই অবস্থাকে সামষ্টিক স্থিতিশীলতা বলা হয়। অর্থাৎ সময় ব্যবধানে এর সামান্য উঠানামা হতে পারে, কিন্তু খুব খুব বেশি উঠানামা হবে না। ওই অবস্থাকে স্থিতিশীল বলা যায়, কারণ সামষ্টিক স্তরে বিভিন্ন চলকের মানের কিন্তু সামান্য পরিবর্তন হতেই পারে। আমরা একটু চিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে পারি বিষয়টি। চিত্রে লক্ষ্য করো যে লম্ব অক্ষে আয় নির্দেশ করা হয়েছে এবং ভূমি অক্ষে সময়। এখানে দুটো রেখা রয়েছে। ওয়াইসি হলো সময় ব্যবধানে চলতি আয়ের উঠানামা নির্দেশ করছে, আর ওয়াইটি রেখা জাতীয় আয়ের সময় ভিত্তিক প্রবণতা প্রকাশ পায়। এখন ওয়াইটি থেকে ওয়াইসি এর উঠানামা যদি সামান্য থাকে, তাহলে আমরা বলতে পারি যে সামষ্টিক স্থিতিশীলতা রয়েছে অর্থনীতিতে। আর খুব বেশি উঠানামা হলে তাহলে আমরা বলবো যে অর্থনীতি স্থিতিশীল নয়। এখন আমরা দেখি অভ্যন্তরীণ এবং বহিস্থ ভারসাম্য বলতে কি বোঝায়। অভ্যন্তরীণ স্থিতি বলতে এমন অবস্থা বোঝায় যখন দেশে পূর্ণ নিয়োগ এবং বার্ষিক মুদ্রাস্ফীতির হার ন্যূনতম পরিলক্ষিত হয়। তবে অর্থনীতিবিদদের মতে কিছু কিছু অর্থনীতিবিদ মনে করেন যে সংঘর্ষমূলক বেকারত্ব দেখা দিতে পারে অর্থনীতিতে। একে পূর্ণ নিয়োগের সাথে সঙ্গতিপূর্ণ বলা যায়। এই বেকারত্ব এবং ন্যূনতম মুদ্রাস্ফীতির সংঘর্ষমূলক বেকারত্বের কারণে কিছু বেকারত্ব থাকতে পারে অর্থনীতিতে। এই বেকারত্ব এবং ন্যূনতম মুদ্রাস্ফীতির হার বার্ষিক 2% থেকে 3% হতে পারে। এই অর্থে তারা অভ্যন্তরীণ স্থিতি অবস্থায় বেকারত্ব এবং মুদ্রাস্ফীতির হার 2% থেকে 3% অনুমোদন করেন বা সঙ্গতিপূর্ণ বলেন। অর্থাৎ সামান্য হারে বেকারত্ব এবং মুদ্রাস্ফীতির অভ্যন্তরীণ স্থিতিশীল অবস্থার সাথে সঙ্গতিপূর্ণ। আর অপরদিকে বাহ্যিক স্থিতি বলতে মূলত লেনদেনের ভারসাম্য অবস্থা বোঝায়। আমরা এবারে আর্থিক ও রাজস্ব নীতি এবং অভ্যন্তরীণ ও বাহ্যিক অভারসাম্য দূর করার কি উপায় রয়েছে অর্থনীতিতে, এই বিষয়ে আলোচনা করব। আর্থিক নীতি ও রাজস্ব নীতি জাতীয় আয় এবং দ্রব্য মূল্যের পরিবর্তন এবং লেনদেন ভারসাম্য ও নিয়োগের উপর প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। ফলে এই দুই নীতির সঠিক প্রয়োগের ফলেই কিন্তু অভ্যন্তরীণ এবং বাহ্যিক যে অভারসাম্য থাকে সেটি দূর হতে পারে। দুই ক্ষেত্রে দুটি বিষয় আলোচনা করা যায়। আর্থিক নীতি রাজনীতি কার্যকর হতে পারে দুই ক্ষেত্রে। কি কি? অভ্যন্তরীণ মুদ্রা সংকোচন বা বেকারত্ব এবং লেনদেন ঘাটতি অবস্থা, এবং দ্বিতীয়ত অভ্যন্তরীণ মুদ্রাস্ফীতি এবং বৈদেশিক লেনদেন ঘাটতি অবস্থায় আর্থিক নীতি এবং রাজস্ব নীতি কাজ করতে পারে।
প্রথমত আমরা আলোচনা করব অভ্যন্তরীণ মুদ্রা সংকোচন বা বেকারত্ব এবং লেনদেন ঘাটতি অবস্থার ক্ষেত্রে কিভাবে আর্থিক এবং রাজস্ব নীতি কাজ করে। আর্থিক এবং আর্থিক ও ফিসক্যাল নীতির মাধ্যমে অভ্যন্তরীণ বাহ্যিক অভারসাম্য দূর করা সম্ভব হতে পারে একযোগে প্রয়োগের মাধ্যমে। কিভাবে আমরা একটু চিত্রের মাধ্যমে বিষয়টি ব্যাখ্যা করি। চিত্রটি লক্ষ্য করো। সুদের হার নির্দেশ করা হয়েছে লম্ব অক্ষে এবং নিয়োগের পরিমাণ বা জাতীয় আয়ের পরিমাণ নির্দেশ করা হয়েছে ভূমি অক্ষে। চিত্রে বি রেখা হলো দেশের লেনদেন ভারসাম্য দেখায়। কোন দেশের লেনদেন ভারসাম্য হলো বি রেখা দিয়ে দেখানো হচ্ছে। এখন দেশটি যদি আমরা ধরে নিই যে প্রাথমিক অবস্থায় কিউ বিন্দুতে আছে দেশটি, উপরে যে চিত্রটি রয়েছে এখানে LMIS রেখা ছেদ করেছে, ওখানে হলো কিউ বিন্দু। এখন কিউ বিন্দুতে কিন্তু কিউ বিন্দুর দেশে যদি মুদ্রা সংকোচন বা বেকারত্ব থাকে, তাহলে কিউ বিন্দু YF এর বাম দিকের কোনো আয় স্তর নির্দেশ করবে। অর্থাৎ YF হলো পূর্ণনিয়োগ অবস্থা। যদি বেকারত্ব থাকে সেক্ষেত্রে পূর্ণনিয়োগ অবস্থার নিচে ভারসাম্য হবে। আর এই বৈদেশিক লেনদেন ঘাটতি আছে, এখানে বৈদেশিক লেনদেন ঘাটতি যদি থাকে, কারণ এখানে দেখা যাচ্ছে যে কিউ বিন্দু বি ইজ ইকুয়াল টু 0 রেখার নিচে রয়েছে কিউ বিন্দু। প্রাথমিক অবস্থায় আমরা ধরে নিচ্ছি যে কিউ বিন্দুতে অবস্থান করছে দেশ, তাহলে কিউ বিন্দুটা পূর্ণনিয়োগের চেয়েও বাদিকে রয়েছে। আবার বাজেট লেনদেন ভারসাম্য যে নির্দেশ করা হয়েছে উপরের রেখাটি দিয়ে বি সমান 0, সেখান থেকেও নিচে অবস্থান করছে। তাহলে অভারসাম্য অবস্থা দেখতে পাচ্ছি আমরা অর্থনীতিতে। এখন কর্তৃপক্ষ যদি সরকারি ব্যয় বাড়িয়ে IS1 থেকে যদি IS3 তে নিতে পারে সরকার এবং অর্থের যোগান বৃদ্ধি করে, তাহলে কি হবে, LM1 রেখাও কিন্তু LM3 তে স্থানান্তরিত হবে। অর্থাৎ মুদ্রা এবং ফিসক্যাল নীতি প্রয়োগ করলে লেনদেন ভারসাম্য সহ পূর্ণনিয়োগ অর্জিত হতে পারে, যেখানে LM3 এবং IS3 রেখাটি পরস্পরকে ছেদ করেছে। অর্থনীতি প্রাথমিক অবস্থায় আর বিন্দুতে আবার যদি অবস্থান করে, কিউ বিন্দু নিয়ে আমরা আলোচনা করলাম, এখন যদি আর বিন্দুতে অবস্থান করে তাহলে সম্প্রসারণমূলক ফিসক্যাল নীতি এবং সংকোচনমূলক মুদ্রানীতির মাধ্যমে অভ্যন্তরীণ এবং বাহ্যিক ভারসাম্য রক্ষা করা সম্ভব। কাজেই বলা যায় কর্তৃপক্ষ যদি লেনদেন ঘাটতির তীব্রতা, কারণ এবং নীতি নির্ধারণে সতর্ক থাকে, তাহলে অবশ্যই মুদ্রা এবং ফিসক্যাল নীতি একযোগে প্রয়োগ করে অভ্যন্তরীণ বেকারত্ব এবং লেনদেন ঘাটতি দূর করতে পারে। এভাবে আমরা অভ্যন্তরীণ মুদ্রা সংকোচন বা বেকারত্ব যদি থাকে অর্থনীতিতে এবং লেনদেন ঘাটতি থাকে, তাহলে ফিসক্যাল নীতি এবং আর্থিক নীতি এবং রাজস্ব নীতির প্রয়োগের মাধ্যমে এই ঘাটতি দূর করা সম্ভব। এরপরে আমরা দেখব অভ্যন্তরীণ মুদ্রাস্ফীতি এবং বৈদেশিক লেনদেন ঘাটতি যদি থাকে অর্থনীতিতে, সেক্ষেত্রে দেশের অভ্যন্তরে মুদ্রাস্ফীতির থাকলে লেনদেন ঘাটতি সৃষ্টি হতে পারে। এখন অভ্যন্তরীণ এবং বাহ্যিক ভারসাম্য রক্ষার জন্য মুদ্রা এবং ফিসক্যাল নীতি ব্যবহার করা যায়। এখন কিভাবে এটি কাজ করবে আমরা চিত্রের মাধ্যমে বিষয়টি ব্যাখ্যা করতে পারি। চিত্রের ভূমি অক্ষে আয় নির্দেশ করা হয়েছে এবং লম্ব অক্ষে সুদের হার দেখানো হয়েছে। অর্থনীতি প্রাথমিক অবস্থায় আমরা ধরে নিলাম যে আর বিন্দুতে অবস্থান করছে, অর্থাৎ দেশের অভ্যন্তরে মুদ্রাস্ফীতি রয়েছে, কারণ তোমরা লক্ষ্য করো ভূমি অক্ষে YF হলো পূর্ণনিয়োগ অবস্থা বিরাজ করছে অর্থনীতি, YF যদি আয় থাকে বা নিয়োগ থাকে। কিন্তু এখানে দেখা যাচ্ছে প্রথমত আর বিন্দুতে যদি ভারসাম্যে আসে দেশ থাকে, তাহলে Y1 হলো নিয়োগ বা আয়ের পরিমাণ, অর্থাৎ এখানে মুদ্রাস্ফীতি রয়েছে দেশে। এবং বিদেশে লেনদেন ঘাটতিও আছে, কারণ লেনদেন ঘাটতি B সমান 0 রেখার নিচে অবস্থান করছে দেশ। YF হলো পূর্ণনিয়োগ স্তর। তাহলে এস বিন্দুতে অর্থনীতিকে আনতে পারলে, আমরা যদি এস বিন্দুতে নিয়ে আসি, তাহলে লেনদেন ঘাটতি থাকবে না দেশে এবং অর্থনীতিতে মুদ্রাস্ফীতিও থাকবে না। সেক্ষেত্রে মুদ্রা এবং ফিসক্যাল নীতির মাধ্যমে নিয়ে আসা সম্ভব এস বিন্দুতে।
অর্থনীতিকে। কিভাবে? প্রথমত সরকারকে উদ্বৃত্ত বাজেটের মাধ্যমে IS-1 রেখাকে বাম দিকে স্থানান্তর করতে হবে। IS-2 এ রূপান্তর করতে হবে। মুদ্রা কর্তৃপক্ষকে একই সাথে কঠোর মুদ্রানীতি অনুসরণ করে LM-1 রেখাকেও LM-2 রেখায় স্থানান্তরিত করতে হবে। তাহলে অর্থনীতি আর বিন্দু থেকে সরে এসে কঠোর মুদ্রা ফিসক্যাল নীতি অনুসরণ করে বাহ্যিক ও অভ্যন্তরীণ ভারসাম্য রক্ষা করা সম্ভব S বিন্দুতে চলে আসার মাধ্যমে। অর্থনীতি যদি আর বিন্দুর বদলে আবার T বিন্দুতে থাকে, তাহলেও কিন্তু এখানে সম্প্রসারণমূলক ফিসক্যাল নীতির সাহায্যে IS-3 রেখাকে IS-2 এ রূপান্তর করতে হবে এবং কঠোর মুদ্রানীতির মাধ্যমে LM-3 রেখাকে LM-2 তে রূপান্তর করতে হবে। রূপান্তর করে অর্থনীতিকে S বিন্দুতে নিয়ে আসতে হবে। তাহলেই ভারসাম্য আবার ফিরে আসবে অর্থনীতিতে। এইভাবে অভ্যন্তরীণ মুদ্রাস্ফীতি এবং বৈদেশিক লেনদেন ঘাটতি থাকলে দেশে বা অর্থনীতিতে তা ফিসক্যাল নীতি, আর্থিক নীতি এবং রাজস্ব নীতির মাধ্যমে দূর করা সম্ভব। এরপরে আমরা আসি সামষ্টিক অর্থনৈতিক ভারসাম্য বা সামগ্রিক ভারসাম্য বলতে কি বোঝায়। সামষ্টিক অর্থে যে ভারসাম্য অবস্থায় অর্থনীতির সামগ্রিক চিত্র তুলে ধরা হয় তাকে সামষ্টিক অর্থনৈতিক ভারসাম্য বা সামগ্রিক ভারসাম্য বলে। সামগ্রিক চাহিদা অর্থাৎ এগ্রিগেট ডিমান্ড এবং সামগ্রিক যোগান এগ্রিগেট সাপ্লাই এর সমতার মাধ্যমে এ ধরনের ভারসাম্য অবস্থা পাওয়া যায়। সুতরাং আমরা বলতে পারি যে এডি এবং এএস এর সমতা স্থলে অর্জিত ভারসাম্যকে সামষ্টিক অর্থনৈতিক ভারসাম্য বা সামগ্রিক ভারসাম্য বলা হয়। এখন আমরা একটু ব্যাখ্যা করব যে কিভাবে সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগানের সমতার মাধ্যমে ভারসাম্য নির্ধারণ করা যায় অর্থনীতিতে। সামগ্রিক যোগান ও সামগ্রিক চাহিদার সমতা স্থলে কি হবে? ভারসাম্য দাম স্তর এবং ভারসাম্য উৎপাদন স্তরের পরিমাণ নির্ধারিত হবে এবং এই অবস্থাকে সামগ্রিক ভারসাম্য অবস্থা বলা হয়। অর্থাৎ সামগ্রিক চাহিদা ও সামগ্রিক যোগান সমান হলে অর্থনীতি সামগ্রিকভাবে ভারসাম্য অবস্থায় পৌঁছে। তাহলে আমরা এখন এখানে দেখা যাচ্ছে যে এডি যদি এএস এর চেয়ে এডি যদি বেশি হয় তাহলে কি হবে? দাম স্তর বৃদ্ধি পাবে। আবার এএস এর চেয়ে এডি যদি কম হয় তাহলে দাম স্তর হ্রাস পায়। সুতরাং এডি এবং এএস এর সমতা স্থলে ভারসাম্য দাম স্তর এবং উৎপাদন স্তর নির্ধারিত হয়। যদি সামগ্রিক চাহিদা বেশি থাকে এবং সামগ্রিক যোগান যদি কম থাকে তাহলে আয় স্তর বৃদ্ধি পায়। আবার এডি লেস দেন এএস হলে আয় স্তর হ্রাস পায় এবং এডি সমান এএস হলে আমরা দেখতে পাচ্ছি যে ভারসাম্য আয় স্তর নির্ধারিত হয়। এখন আমরা চিত্রের মাধ্যমে একটু ব্যাখ্যা করি বিষয়টি। চিত্রে কিভাবে বিশ্লেষণ করা যায় সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগানের সমতার মাধ্যমে ভারসাম্য নির্ধারণ। চিত্রে ওএক্স এবং ওওয়াই অক্ষে, ওএক্স অক্ষে এগ্রিগেট ডিমান্ড এগ্রিগেট সাপ্লাই নির্দেশ করা, আয় নির্দেশ করা হয়েছে এক্স অক্ষে অর্থাৎ ভূমি অক্ষে, এবং লম্ব অক্ষে এডি এবং এএস নির্দেশ করা হয়েছে অর্থাৎ এগ্রিগেট ডিমান্ড এবং এগ্রিগেট সাপ্লাই। এখন এডি এবং এএস রেখা যেখানে ছেদ করলো সেখানেই কিন্তু নির্ধারিত হয়ে যাবে ভারসাম্য। অর্থাৎ এখানে ওই ছেদবিন্দুতে আমরা কি পাচ্ছি? জাতীয় আয় কত পাচ্ছি? ও ওয়াই 0 পরিমাণ হলো জাতীয় আয় পাচ্ছি। আর এখানে দেখা যাচ্ছে যে এডি যদি গ্রেটার দেন হয় এএস এর চেয়ে, যেটা নিচে Y1 যখন আয় স্তর থাকে তখন আমরা পাচ্ছি এডি গ্রেটার দেন এএস, তখন আয় স্তর বৃদ্ধি পাওয়ার প্রবণতা থাকে অর্থনীতিতে, তার চাহিদা যখন বেশি থাকে। আর Y2 যখন নিয়োগ স্তর তখন আমরা দেখছি যে এডি লেস দেন এএস থাকে, অর্থাৎ তখন জাতীয় যখন আয় হ্রাস পাওয়ার প্রবণতা থাকে, অর্থাৎ Y0 তে আসার প্রবণতা থাকে। এবং যদি Y0 তে নির্ধারিত হয়ে যায় যা আয় বা নিয়োগ থাকে তাহলে আমরা ভারসাম্য পাই অর্থনীতিতে। এভাবে আমরা এগ্রিগেট ডিমান্ড এবং এগ্রিগেট সাপ্লাই রেখার ছেদবিন্দুতে ভারসাম্য পেয়ে থাকি। এখন আমরা দেখব যে সামগ্রিক ভারসাম্যের
পরিবর্তন হলে কি হয়, সামগ্রিক ভারসাম্যের পরিবর্তনের ফলে অর্থনীতিতে বা পরিবর্তনটা কেন হয়ে থাকে সামগ্রিক ভারসাম্যের পরিবর্তন। অর্থনীতিতে এক বা একাধিক কারণে এস বা এডি রেখা যদি স্থান পরিবর্তন করে তাহলে দাম স্তর এবং উৎপাদন স্তরের পরিবর্তন ঘটবে, অর্থাৎ সামগ্রিক ভারসাম্য অবস্থার পরিবর্তন ঘটে। তোমরা চিত্র দুটো লক্ষ্য করো। এখানে সামগ্রিক চাহিদার যখন পরিবর্তন হয় অর্থনীতিতে, তখন সামগ্রিক চাহিদা যদি বৃদ্ধি পায়, প্রথম চিত্রটি এখানে লম্ব অক্ষে দাম নির্দেশ করা হয়েছে আর ভূমি অক্ষে আয় বা নিয়োগ নির্দেশ করা হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদি কোনো কারণে এগ্রিগেট ডিমান্ড রেখা AD0 প্রথমত AD0 এবং এস রেখা E0 বিন্দুতে ছেদ করে, এখানে ভারসাম্য দাম নির্ধারিত হচ্ছে OP0 এবং ভারসাম্য আয় নির্ধারিত হচ্ছে OY0। এখন কোনো কারণে যদি সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায় অর্থনীতিতে, তাহলে এডি রেখাটি উপরের দিকে স্থান পরিবর্তন করে এবং ফলে দাম এবং ভারসাম্য স্তরের পরিবর্তন হয়, E1 হয়ে যায় ভারসাম্য, ফলে দামও পরিবর্তন হয় এবং আয়ের পরিবর্তন হয়। আবার যদি এডি রেখার সামগ্রিক চাহিদা যদি কমে যায় অর্থনীতিতে, তাহলে রেখাটি বাম দিকে স্থান পরিবর্তন করবে। সেক্ষেত্রে আমরা পেয়ে যাই AD1 রেখা এবং এখানে E2 বিন্দুতে ভারসাম্য নির্ধারণ হচ্ছে, যেখানে আমরা দেখছি যে দাম কম থাকবে এবং আয় কম থাকবে। এবং দ্বিতীয় চিত্রটিতে এগ্রিগেট সাপ্লাই রেখার পরিবর্তনটা দেখানো হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একই ভূমি অক্ষে যে আয় নির্দেশ করা হয়েছে আর লম্ব অক্ষে দাম নির্দেশ করা হয়েছে এবং E0 বিন্দুতে প্রাথমিক ভারসাম্য আমরা পাচ্ছি এবং যেখানে দাম স্তর P0 থাকছে এবং Y0 আয়। এক্ষেত্রে যদি এগ্রিগেট সাপ্লাই সামগ্রিক যোগান যদি কোনো কারণে বৃদ্ধি পায়, সামগ্রিক যোগান যদি বেশি হয়, তাহলে আমরা E2 ভারসাম্য বিন্দু পেয়ে গেলাম, যেখানে আয় স্তর হলো আমাদের Y, যেখানে আয়টাও বৃদ্ধি পাবে এবং সামগ্রিক যোগান যদি হ্রাস পায়, হ্রাস পেলে বাম দিকে স্থান পরিবর্তন করবে, সেক্ষেত্রে ভারসাম্য বিন্দুরও পরিবর্তন হবে, E1 হয়ে গেল ভারসাম্য বিন্দু। এইভাবে আমরা চিত্রের মাধ্যমে সামগ্রিক ভারসাম্যের যে পরিবর্তন হয়ে থাকে সেই পরিবর্তনকে দেখাতে পারি। এবারে আমরা আসি এগ্রিগেট ডিমান্ড এগ্রিগেট সাপ্লাই স্থিতি ও মডেলে রাজস্ব নীতি এবং আর্থিক নীতির যে কার্যকারিতাগুলো কিভাবে হয়ে থাকে, রাজস্ব নীতির কার্যকারিতা এবং আর্থিক নীতির কার্যকারিতা। প্রথমে আমরা আসি রাজস্ব নীতির কার্যকারিতা। রাজস্ব নীতির বলতে এখানে অবশ্যই সাধারণত সরকারের, তোমরা জানো যে সরকারের আয় ব্যয়ের নীতিকে রাজস্ব নীতি বলে। রাজস্ব নীতি প্রধানত কিন্তু তিন প্রকার হয়: সম্প্রসারণমূলক রাজস্ব নীতি, সংকোচনমূলক রাজস্ব নীতি এবং বাণিজ্য চক্র বিরোধী রাজস্ব নীতি। তাহলে সম্প্রসারণমূলক রাজস্ব নীতি কোনগুলো? যখন রাজস্ব নীতির হাতিয়ারসমূহ দেশের আয়, উৎপাদন, কর্মসংস্থান এবং বিনিয়োগ বৃদ্ধিতে ব্যবহৃত হয়, তখন সেটি হবে প্রসারমাণ বা সম্প্রসারণমূলক রাজস্ব নীতি। সাধারণত মন্দা অবস্থায় অর্থনীতিতে বেকারত্ব, অপূর্ণনিয়োগ অবস্থা যদি বিরাজ করে, তখন সম্প্রসারণমূলক রাজস্ব নীতি প্রয়োগ করা হয়। এরপরে সংকোচনমূলক রাজস্ব নীতি। তাহলে সংকোচনমূলক রাজস্ব নীতি হলো রাজস্ব নীতির হাতিয়ার সমূহ যখন সামগ্রিক চাহিদা হ্রাসের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে, অর্থাৎ যখন সামগ্রিক চাহিদা হ্রাস করার ক্ষেত্রে যখন কিছু কার্যকর রাজস্ব নীতি আরোপ করতে হয়, তখন তাকে বলা হয় সংকোচনমূলক রাজস্ব নীতি। অর্থনীতিতে এটি কখন হয়? অর্থনীতিতে যখন মুদ্রাস্ফীতি প্রবণতা দেখা দিলে এরূপ অবস্থায় সাধারণত সংকোচনমূলক রাজস্ব নীতির প্রয়োগ করে সরকার। আর চক্রবিরোধী রাজস্ব নীতি কোনটি? ধনতান্ত্রিক সমাজে সময়ের ব্যবধানে কখনো মুদ্রাস্ফীতি আবার কখনো মুদ্রা সংকোচন দেখা দেয়, কখনো সমৃদ্ধি আবার কখনো মন্দা বা বেকারত্ব, অর্থাৎ বাণিজ্য চক্রের সৃষ্টি হয়। বাণিজ্য চক্র নিয়ন্ত্রণে যখন রাজস্ব নীতির হাতিয়ারগুলো ব্যবহার করা হয়, তখন তাকে চক্রবিরোধী রাজস্ব নীতি বলা হয়ে থাকে। অর্থাৎ বাণিজ্য চক্র কিন্তু নিয়ন্ত্রণে থাকলে তথা মুদ্রাস্ফীতি মন্দাবস্থা নিয়ন্ত্রণে থাকলে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকে। এখন আমরা দেখি যে কিভাবে
এডিএস মডেলে, এডি এবং এস স্থিতিও মডেলে রাজস্ব নীতি কাজ করে থাকে। প্রথমত আমরা সরকারি ব্যয় বৃদ্ধি, যদি একটি সম্প্রসারণমূলক রাজস্ব নীতি প্রয়োগ করে সরকার, তাহলে কি হয় অর্থনীতিতে? সরকারি ব্যয় যদি বৃদ্ধি করে সরকার, মুদ্রা সংকোচন তথা অর্থনৈতিক মন্দার সময় সাধারণত সরকার অর্থনীতির অবকাঠামোগত উন্নয়নে, রাস্তাঘাট নির্মাণ বা শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, খেলার মাঠ, পার্ক এগুলোর নির্মাণে, এমনকি প্রয়োজনীয় অনুৎপাদনশীল খাতেও সরকারি ব্যয় বৃদ্ধি করতে পারে। এর ফলে অর্থনীতিতে কি হয়, যে একটা আর্থিক প্রবাহের সৃষ্টি হয়। তাৎক্ষণিক উৎপাদন কিন্তু বাড়ে না এগুলোর কারণে, কিন্তু আর্থিক প্রবাহের সৃষ্টি হয়। আয় বাড়লে কি হয়, আয় বাড়লে আবার জনগণের যদি আয় বাড়ে তাহলে ভোগ্যপণ্য এবং সেবার চাহিদা বৃদ্ধি পাবে, অর্থাৎ সামগ্রিক চাহিদা বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে দামি স্তরও বৃদ্ধির প্রবণতা থাকে এবং মুনাফার প্রত্যাশা সেক্ষেত্রে বাড়ে, এবং মুনাফার প্রত্যাশা বাড়লে উৎপাদনকারী এরা উৎপাদনে উৎসাহিত হয়, অর্থাৎ বিনিয়োগ বাড়ে। এর ফলে অর্থনীতিতে মন্দা অবস্থা অর্থাৎ মুদ্রা সংকোচন দূর হয়ে যায়। অর্থাৎ যদি সম্প্রসারণমূলক রাজস্ব নীতি প্রয়োগ করা হয় তাহলে একদিকে ডিমান্ড রেখা, ডান দিকে স্থান পরিবর্তন করে। এর ফলে অর্থনীতি উৎপাদন স্তর এবং দামের স্তর বৃদ্ধি পাবে। দামের স্তর এবং উৎপাদন স্তর বাড়লে মন্দা এবং মুদ্রা সংকোচন পরিস্থিতি উন্নতি হবে। সে কারণে সরকার এ ধরনের সম্প্রসারণমূলক রাজস্ব নীতি প্রয়োগ করতে পারে অর্থনীতিতে। এরপরে হলো সরকারি ব্যয় হ্রাস। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির সময়ে সরকার ব্যয়ের পরিমাণ হ্রাস করতে পারে। বিশেষ করে অনুৎপাদনশীল খাতে ব্যয় যদি বন্ধ করে দিতে পারে, তার ফলে অর্থনীতিতে আর্থিক আয় প্রবাহ কমে যায়। আয় কমলে কি হবে, সামগ্রিক চাহিদা হ্রাস পায়, অর্থাৎ দামের স্তর কমবে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকে। অর্থাৎ সরকারি ব্যয় কমলে কি হয়, এডি রেখা অর্থাৎ সামগ্রিক চাহিদা রেখা বামে স্থান পরিবর্তন করে। এর ফলে দামের স্তর হ্রাস পায় এবং মুদ্রাস্ফীতিও নিয়ন্ত্রণে থাকে। এভাবে সরকার সংকোচনমূলক রাজস্ব নীতি প্রয়োগ করতে পারে যখন মুদ্রাস্ফীতি থাকে অর্থনীতিতে, সে সময় এর প্রয়োগ দেখা যায়। এরপরে হলো কর হার হ্রাস। কর হার হ্রাসের ক্ষেত্রে মুদ্রা সংকোচন তথা মন্দা অবস্থায় সরকার প্রত্যক্ষ কর হার হ্রাস করতে পারে। এর ফলে কি হবে, কর হার হ্রাস করলে জনগণের ব্যয়যোগ্য আয় বৃদ্ধি পাবে, আর যদি আয় বাড়ে তাহলে ভোগ বৃদ্ধি পাবে, বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং সামগ্রিক চাহিদা বাড়বে। আর একইভাবে সামগ্রিক চাহিদা বাড়লে দামের স্তর বাড়বে, মুনাফার প্রত্যাশা বাড়বে এবং উৎপাদনকারীরা বিনিয়োগে উৎসাহিত হবে, ফলে বিনিয়োগ বাড়বে, অর্থনৈতিক মন্দা এবং বেকারত্ব দূর হয়ে যাবে অর্থনীতিতে। একদিকে ডিমান্ড এবং রিয়েল সাপ্লাই রেখার সাহায্যে কিন্তু এগুলো ব্যাখ্যা করা যায়। যদি কর হার হ্রাস করে তাহলে কি হবে, এডি রেখা ডান দিকে স্থান পরিবর্তন করবে। এর ফলে আয় স্তর বাড়ে এবং দাম স্তর উৎপাদন বৃদ্ধি পায়। দাম স্তর এবং উৎপাদন বৃদ্ধি পেলে অর্থনৈতিক মন্দা এবং বেকারত্ব দূরীভূত হয়ে যাবে। একইভাবে এটি হলো সম্প্রসারণমূলক কর হার হ্রাস, অর্থাৎ কর হার হ্রাসের মাধ্যমে মুদ্রা সংকোচন বা মন্দাবস্থায় সরকার এই ধরনের রাজস্ব নীতি প্রয়োগ করতে পারে। এরপরে হলো প্রত্যক্ষ কর হার বৃদ্ধি। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির সময়ে সরকার প্রত্যক্ষ কর হার বৃদ্ধি করতে পারে বিভিন্ন ক্ষেত্রে। কর হার বৃদ্ধি পেলে কি হয়, ব্যয়যোগ্য আয় কমে যাবে। এর ফলে বাজারে পণ্য সামগ্রী এবং চাহিদাও কমবে। ব্যয়যোগ্য আয় কমে গেলে জনগণের কাছে হাতে অর্থ কমে যাবে, যখন ভোগ ব্যয়ও কমে যাবে, অর্থাৎ চাহিদা কমে যাবে। সামগ্রিক চাহিদা কমলে কি হয়, দামের স্তরও হ্রাস পায় এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকে। এক্ষেত্রে অবশ্যই এডি রেখা কোথায় স্থানান্তরিত হবে, বাম দিকে। অবশ্যই বাম দিকে স্থানান্তরিত হলে দাম কমে যাবে, উৎপাদন কমে যাবে, হ্রাস পাবে। এরপর হলো ভর্তুকি বৃদ্ধি। ভর্তুকি বৃদ্ধি করতে পারে সরকার। অর্থনীতিতে খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দেখা দিলে, অর্থাৎ যোগান বা উৎপাদন হ্রাস পাওয়ায় মুদ্রাস্ফীতি দেখা দিলে সরকার উৎপাদন ক্ষেত্রে উপকরণের উপর ভর্তুকি প্রদান করতে পারে। সেক্ষেত্রে উপকরণের দাম কমে যাবে
উৎপাদন ভর্তুকি প্রদান করলে উপকরণের দাম কমবে, উৎপাদন খরচ কমবে। উৎপাদন খরচ কমলে কি হবে? বিনিয়োগকারীরা উৎপাদনে উৎসাহিত হবে। ফলে উৎপাদন বাড়বে এবং সামগ্রিক যোগান বৃদ্ধি পাবে। সামগ্রিক যোগান বাড়লে দামের স্তর কমে যাবে এবং ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকবে। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে ডান দিকে স্থানান্তরিত হবে এস রেখা। সামগ্রিক যোগান রেখাটি ডান দিকে স্থানান্তরিত হবে, ফলে উৎপাদন বৃদ্ধি পাবে, নিয়োগ বৃদ্ধি পাবে। এগুলো খুব সহজেই তোমরা চিত্রের মাধ্যমে কিন্তু ব্যাখ্যা করতে পারবে, শুধু রেখাটির স্থানান্তরের মাধ্যমে। এভাবে এগ্রিগেট ডিমান্ড, এগ্রিগেট সাপ্লাই স্থিতি ও মডেলে রাজস্ব নীতি কাজ করতে পারে। তাহলে রাজস্ব নীতি কার্যকারিতা আমরা দেখলাম কি কি। সম্প্রসারণমূলক এরপরই হলো আমাদের আর্থিক নীতির কার্যকারিতা। এডিএস মডেলে সম্প্রসারণমূলক আর্থিক নীতি এবং সংকোচনমূলক আর্থিক নীতি। আমরা যদি আর্থিক নীতির কথা বলি, তাহলে আমরা একটু চিত্রের মাধ্যমে এটি দেখাই। রাজস্ব নীতির কার্যকারিতা আমাদের হয়ে গিয়েছে। এখন হলো সম্প্রসারণমূলক দাম স্তরের স্থিতিশীলতা যদি থাকে, আমরা কিভাবে তখন সম্প্রসারণমূলক আর্থিক নীতি এবং সংকোচনমূলক আর্থিক নীতি কিভাবে প্রয়োগ করতে পারি অর্থনীতিতে। এটি আমরা একটু চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করব। সম্প্রসারণমূলক আর্থিক নীতির প্রয়োগ এবং সংকোচনমূলক আর্থিক নীতির প্রয়োগ। অর্থনীতিতে বেকারত্ব অর্থাৎ মন্দাবস্থা দেখা দিলে সরকার সম্প্রসারণমূলক আর্থিক নীতি প্রয়োগ করতে পারে। এর মূল লক্ষ্য কি? উদ্দেশ্য হলো যে অর্থ এবং ঋণের যোগান বাড়িয়ে আয় স্তর বাড়ানোর মাধ্যমে সামগ্রিক চাহিদা এবং দাম স্তর বৃদ্ধি করা। সম্প্রসারণমূলক আর্থিক নীতি গ্রহণ করলে অর্থনীতিতে কি হবে? অর্থের যোগান এবং ঋণের যোগান বৃদ্ধি পাবে। ঋণের যোগান বাড়লে সুদের হার আবার কমে যায়। সুদের হার কমলে বিভিন্ন খাতে কি হবে? বিনিয়োগ অবশ্যই বৃদ্ধি পাবে, কারণ উৎপাদনকারীরা অনেক সময় লোন নিয়ে বিনিয়োগ করে থাকে। কাজে সুদের হার কমলে সেটি বিনিয়োগের উপর একটি পজিটিভ প্রভাব পড়ে, ফলে উৎপাদন বৃদ্ধি পায়। বিনিয়োগ বাড়লে কর্মসংস্থান বৃদ্ধি পাবে, উৎপাদন বৃদ্ধি পাবে এবং আয় স্তর বৃদ্ধি পাবে। কর্মসংস্থান বাড়লে অর্থনীতিতে বেকারত্ব এবং মন্দাবস্থা দূরীভূত হয়ে যায়। এডি এবং এস রেখা ব্যবহার করে সামগ্রিক ভারসাম্য মডেলে মন্দা এবং বেকারত্ব দূরীকরণে আর্থিক নীতির কার্যকারিতা ব্যাখ্যা করা যায়। তোমরা চিত্রটি লক্ষ্য করো। সম্প্রসারণমূলক আর্থিক নীতি গ্রহণ করলে কি হয়? অর্থনীতিতে বিনিয়োগ বৃদ্ধি পায়, ফলে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায়। এর ফলে কি হবে? এডি রেখাটি ডানে স্থান পরিবর্তন করবে। এখন এস রেখা যদি স্থির থাকে, এডি রেখা স্থান পরিবর্তন করলে উৎপাদন স্তর এবং দাম স্তরও বৃদ্ধি পাবে। অর্থনীতি বেকারত্ব এবং মন্দা দূরীভূত হয়ে যাবে। চিত্রটিতে ভূমি অক্ষে উৎপাদন নির্দেশ করা হয়েছে আর লম্ব অক্ষে দাম স্তর নির্দেশ করা হয়েছে। এখানে AS0 এস এগ্রিগেট সাপ্লাই রেখা এবং AD0 প্রথম সামগ্রিক চাহিদা রেখা। এ বিন্দুতে পরস্পরকে ছেদ করায় আমরা ভারসাম্য পেয়ে যাচ্ছি এই বিন্দুতে, যেখানে দেখা যাচ্ছে যে দাম স্তর P0 ও P0 এবং উৎপাদন হলো OQ0। এখন যদি আর্থিক নীতি প্রয়োগের মাধ্যমে এডি রেখাকে সামগ্রিক চাহিদা যদি বৃদ্ধি করা যায় অর্থনীতিতে, তখন এডি রেখাটি ডানে স্থান পরিবর্তন করবে। অর্থাৎ আমরা এরপরে পরবর্তী ভারসাম্য বিন্দু পেয়ে যাচ্ছি বি বিন্দু, যেখানে দেখা যাচ্ছে যে যোগান হলো P1 দাম স্তর বৃদ্ধি পেল এবং একই সাথে উৎপাদনও বৃদ্ধি পেল। অর্থাৎ আর্থিক নীতি প্রয়োগের মাধ্যমে দাম স্তর এবং উৎপাদন বৃদ্ধি করা যায় অর্থনীতিতে। অর্থাৎ মন্দা অবস্থা দেখা দিলে সরকার এই ধরনের সম্প্রসারণমূলক আর্থিক নীতি প্রয়োগ করতে পারে অর্থনীতিতে। ঠিক আছে, এরপরে আমরা যাব এডি এবং এস মডেলে সংকোচনমূলক আর্থিক নীতির কি প্রভাব করতে পারে। সংকোচনমূলক আর্থিক নীতি, সংকোচনমূলক আর্থিক নীতি হলো যে অর্থ এবং ঋণের যোগান কমিয়ে যখন নাকি দাম স্তর কমানোর কৌশলকেই বলা হয় সংকোচনমূলক আর্থিক নীতি। অর্থনীতিতে মুদ্রাস্ফীতি প্রবণতা বিরাজ করলে সরকার
এ ধরনের আর্থিক কর্তৃপক্ষ যেমন কেন্দ্রীয় ব্যাংক ভূমিকা রাখতে পারে। সরকার সংকোচনমূলক আর্থিক নীতি প্রয়োগ করতে পারে। এক্ষেত্রে আর্থিক নীতির মূল লক্ষ্য হবে মুদ্রা সরবরাহ অর্থনীতিতে কমিয়ে আনা। অর্থাৎ সংকোচনমূলক ঋণ নীতি প্রবর্তনের মাধ্যমে সরকার এটি করতে পারে। অর্থের যোগান যদি কমানো যায়, তাহলে অর্থের যোগান কমলে বাজারে দাম স্তর কমে যাবে, অর্থাৎ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকবে। সামগ্রিক চাহিদা রেখা, সামগ্রিক যোগান রেখা ব্যবহার করে আমরা মুদ্রাস্ফীতির আর্থিক নীতির কার্যকারিতাটা ব্যাখ্যা করতে পারি। তোমরা চিত্রটি লক্ষ্য করো। সরকার সংকোচনমূলক অর্থনৈতিক হাতিয়ারসমূহ প্রয়োগ করলে অর্থনীতিতে সুদের হার বৃদ্ধি পাবে, বিনিয়োগ এবং আয় স্তর কমে যাবে। অর্থাৎ সুদের হার বৃদ্ধি পেলেই তখন ঋণ নিয়ে আর বিনিয়োগে উৎসাহী হবে না জনগণ। সেক্ষেত্রে বিনিয়োগ কমে যায়। এর ফলে বাজারে সামগ্রিক চাহিদা হ্রাস পায় এবং এডি রেখা কি হয়, বামে স্থান পরিবর্তন করে। ফলে দাম স্তর হ্রাস পায় এবং উৎপাদনও হ্রাস পায় এবং দাম স্তর কমলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকে। চিত্রটি লক্ষ্য করো তোমরা। ভূমি অক্ষে উৎপাদন নির্দেশ করা হয়েছে আর লম্ব অক্ষে দাম নির্দেশ করা হয়েছে। প্রাথমিক ভারসাম্য আমরা পেয়ে যাচ্ছি E1 বিন্দুতে, যেখানে OQ1 উৎপাদন স্তর এবং OP1 হলো দাম পাচ্ছি। এক্ষেত্রে দামের যদি সরকারের সামগ্রিক চাহিদা যদি প্রথমত E0 হলো আমাদের ভারসাম্য স্তর। E1 এ আমরা পরে আসবো। ভারসাম্য যখন নাকি এডি রেখা সামগ্রিক চাহিদা রেখা বামে স্থান পরিবর্তন করবে। তাহলে প্রথম ভারসাম্য বিন্দু আমরা পেয়ে যাচ্ছি E0, যেখানে P0 দাম স্তর আর OQ0 হলো উৎপাদনের স্তর। সেক্ষেত্রে যদি সরকার সংকোচনমূলক আর্থিক নীতি প্রয়োগ করে, তাহলে সামগ্রিক চাহিদা হ্রাস পাবে। ফলে AD1 আমরা পাই সামগ্রিক চাহিদা রেখা এবং ভারসাম্য আমরা বিন্দু পেয়ে যাচ্ছি E1, যেখানে দাম স্তর কমে গেল OP1 এবং উৎপাদন স্তর কমে গেল OQ1 এ। অর্থাৎ এখানে মুদ্রাস্ফীতি যদি থাকে অর্থনীতিতে, তাহলে মুদ্রাস্ফীতি কমানোর জন্য এই আর্থিক নীতি, সংকোচনমূলক আর্থিক নীতি সরকার প্রয়োগ করতে পারে। ফলে অর্থনীতি আবার ভারসাম্যে চলে আসতে পারে। এভাবে এগ্রিগেট ডিমান্ড এগ্রিগেট সাপ্লাই মডেলে সম্প্রসারণমূলক এবং সংকোচনমূলক আর্থিক নীতির কার্যকারিতা আমরা ব্যাখ্যা করতে পারি। তাহলে আমাদের আলোচনা শেষ হলো। বুক রেফারেন্স হিসেবে এই বইগুলো রয়েছে। এই বইগুলো তোমরা দেখতে পারো, পড়াশোনার ক্ষেত্রে সহযোগিতা নিতে পারো এই বইগুলোর। ঠিক আছে, তাহলে ধন্যবাদ তোমাদের।